কোটা আন্দোলন থেকে আরম্ভ করে যারা ছাত্ররা শুরু করেছিল, এক পর্যায়ে আমাদের এই ছেলেদেরকে, এই সন্তানদেরকে যখন নির্বিচারে হত্যা এবং শুরু করলো, তখন সাধারণ মানুষ নেমে গেছে। এই তো ব্যাকগ্রাউন্ড ইতিহাস। তাদের কিছু পদক্ষেপ যদি গ্রহণ না করে, তাহলে সেই বিশ্বনন্দিত নেতা, যিনি 3-0 যে প্রবক্তা, যেটা খুব সুন্দর, যে জিরো প্রভার্টি অর্থাৎ জিরো দারিদ্র, জিরো বেকারত্ব এবং জিরো কার্বন নিঃসরণ, এই যে তত্ত্বটা দিয়েছেন, এটা কিন্তু খুব সমাদৃত হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে দলকে নিষিদ্ধ করার আমরা কারা? জনগণ করবে। কিন্তু আমি ব্যক্তির উপর এখানে একটা নিষেধাজ্ঞা থাকতে পারে, একটা আইন হতে পারে। শোনেন, প্রথম কথা হচ্ছে যে এই 24-এর যে গণ অভ্যুত্থান, জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এবং জেনজি যে আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে আজকে একটি মানে কোনো রাজনৈতিক নেতৃত্বে না হলেও তাদের নেতৃত্বে যে একটি অভ্যুত্থান হয়েছে, যেখানে বিএনপির মতো বড় দল সহ সব দল সমর্থন করেছে, অভিভাবক থেকে আরম্ভ করে সাধারণ মানুষ, শ্রমিক, সবাই সমর্থন করেছে, এবং একটা ফ্যাসিস্ট মুক্ত অবস্থায় আজকে আমরা অবস্থান করছি। আমাদের কথাটা বলি, আমাদের মধ্যে যেমন জাতীয় পার্টি যারা করে, এর মধ্যে অনেক বিভাজন আছে। এখানে 24-এর নির্বাচনে অংশগ্রহণকারী দলও আছে। আমরা যারা 14, 18, 24-এ নির্বাচন করি নাই, সেরকম অংশটুকু আছে। আমি যে মূল কথাটা বলতে চাই, আমরা যেমন 18 জুলাই সাংবাদিক সম্মেলন করে আমরা ছাত্রদের পক্ষে কথা বলেছিলাম, যেটা রেকর্ডে আছে, এবং আপনার এখানেও টকশোতে বলেছিলাম যে লাস্ট 3রা আগস্ট মনে হয় আপনার এখানে বলেছিলাম, এবং সেদিনও আমরা একটা সাংবাদিক সম্মেলন করে সরকারের পরিবর্তন চেয়েছি। এটা আমি কথা বলার উদ্দেশ্য হলো, তাহলে যেহেতু বললেন যে আমরা কি চিন্তা করছি, অর্থাৎ আমাদের বক্তব্য হলো যে এই বিএনপি কিন্তু এখন সত্যিকার ভাবে, আমি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়ার সাথে আমার রাজনীতি করার সুযোগ হয়েছিল। উনি কিন্তু একটা বিএনপি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে, এমন একটি রাজনৈতিক শূন্যতার মধ্য দিয়ে উনি এই দলটিকে গঠন করেছিলেন, বাম এবং ডানের মাঝখানে মধ্যপন্থী দল হিসাবে, এবং মুক্তিযোদ্ধা, অমুক্তিযোদ্ধা এবং নিয়ে একটা এমন একটা রাজনীতি, বাংলাদেশি জাতীয়তাবাদকে কেন্দ্র করে যে রাজনীতিটা দিয়েছিলেন, মানুষ সেটা গ্রহণ করেছিল। সেই গ্রহণ করে এবং সেই শূন্যতা পূরণ করেছিল, এবং তিনি বহুদলীয় গণতন্ত্রের সেই সুযোগটা তৈরি করে দিয়েছেন। তারপরের ইতিহাসটা প্রত্যেকটা শাসন আমল নিয়ে আলোচনা আর সমালোচনা আছে, আমি সেদিকে আর যেতে চাই না। বিশেষ করে বিগত এই 14, 18 এবং 24-এর নির্বাচনকে কেন্দ্র করে জেনজি অর্থাৎ এই ইয়াং জেনারেশন 3টি নির্বাচনে তারা ভোট দিতে পারে নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংক লুট, এই যে অর্থ মানে পাচার হয়ে যাওয়া, অর্থনীতির অবস্থা, সবকিছু মিলিয়ে এমন অবস্থা ছিল, মানুষের নাবিশ্বাস হয়ে গেছিল। মানুষ কি করলো, কোটা আন্দোলন থেকে আরম্ভ করে যারা ছাত্ররা শুরু করেছিল, এক পর্যায়ে আমাদের এই ছেলেদেরকে, এই সন্তানদেরকে যখন নির্বিচারে হত্যা এবং শুরু করলো, তখন সাধারণ মানুষ নেমে গেছে। এই তো ব্যাকগ্রাউন্ড ইতিহাস। সেই হিসাবে আমরা বলবো যে এই সরকার একটি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সরকার। এটা নিশ্চয়ই অতীতের মতো কোনো তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের জন্য আসে নাই। একে একটা রাষ্ট্রকে পুনর্গঠনের জন্য আজকে তারা দায়িত্ব নিয়েছে। এখন মূল কথাটা হলো যে এই সরকারকে আজকে একটা রোড ম্যাপ, যেটা হাবিব ভাই বলে গেলেন, আমি সেখানে তার সাথে সম্পূর্ণ সহমত। যে ঠিক আছে, আমি যেটা বলেছি আপনারা এখানে, আমি ঢাকাতে বিভিন্ন টকশোতে বলছি, আগামী বছরের নভেম্বরের মধ্যে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হয়ে যাওয়া উচিত। এখন সেখানে যদি পলিটিক্যাল স্টেক হোল্ডার যারা পার্টি, যারা বিএনপি সহ সব দলের সাথে আলোচনা করে, সেটা আরো 2-3 মাস সময় নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা তো নাই। যে আমাদেরকে নির্বাচন কমিশন করতে হবে, ভোটার লিস্ট করতে হবে, এবং এই আশুমিয়াদি ইমিডিয়েট সংস্কারগুলি করতে হবে। সেটার জন্য যদি 1 বছরের জায়গায় 1.5 বছরও লাগে, 3 মাস তো চলে গেছে, 100 দিন তো পার হয়ে গেছে, আগামী আরো 1 বছর পার হবে। ঠিক আছে, এইটা নিয়ে আমার মনে হয়, আমি বিশ্বাস করতে চাই, যেটা হাবিব ভাই বলে গেছেন, যে 10টা কমিশনের মধ্যে 6টা কমিশনের প্রজ্ঞাপন হয়েছে, এবং তারা কমিট করেছে জাতির কাছে ডিসেম্বরে তারা সেই সুপারিশগুলি দেবে। তাহলে ডিসেম্বরে যদি দেয়, তাহলে জানুয়ারিতে বসে তাহলে কি কি কাজ করবে। আমার মনে হয় যে সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, এটা তো চলতে থাকবে। সুতরাং এটা যদি চলতে থাকে, তাহলে তারা যদি জাতির সামনে একটা উপস্থাপনা করে যে আমার এই ডেটটা লাগবে, তাহলে সেখানে আমার মনে হয় যে ডক্টর ইউনূস সাহেব
আজারবাইজানে বাকুতে উনি এপির সাথে যে সংবাদ সম্মেলনে বলেছেন নির্বাচনী ট্রেন ছেড়ে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার যত কম সময় থাকতে পারে, আমি মনে করি ইটস এ ভেরি পজিটিভই। তবে নিশ্চয়ই সেটা জানুয়ারিতে ডিসেম্বরের মধ্যে যদি দেয়, আমি আশা করতে চাই, জাতি প্রত্যাশা করে যে তাকে জানুয়ারির মধ্যে একটা ফার্স্ট উইকের মধ্যে তাকে একটা নির্বাচনী রোডম্যাপ দিতে হবে। নাইলে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার যে অবস্থা এবং দৃশ্যমান তাদের কিছু পদক্ষেপ যদি গ্রহণ না করে, তাহলে সে বিশ্বনন্দিত নেতা যিনি 3-0 যে প্রবক্তা, যেটা খুব সুন্দর, যে জিরো প্রভার্টি অর্থাৎ জিরো দারিদ্র, জিরো বেকারত্ব এবং জিরো কার্বন নিঃসরণ, এই যে তত্ত্বটা দিয়েছেন এটা কিন্তু খুব সমাদৃত হয়েছে। যদিও এটা থিওরিটিক্যালি পর্যায়ে আছে, এটা বাস্তবায়ন কিভাবে হবে এটা অনেক, এটা আলাদা সাবজেক্ট, এটা আমি সে না গেলাম। কিন্তু এই যে একটা জিনিস, সেটা মানুষ, বিশ্বের সব দেশ কিন্তু এটা গ্রহণ করেছে। তো উনি একদিকে ক্ষুদ্র ঋণের প্রবক্তা, একদিকে শান্তিতে নোবেল বিজয়ী, আরেকদিকে উনি একটা সামাজিক ব্যবসার আমি বলবো উদ্ভাবক। এমনি একটি ব্যক্তি ব্যর্থ হোক, এটা নিশ্চয়ই আমরা কেউ চাবো না। মানে এই সরকারটা আমাদের সকলের সরকার, যারা রাজপথে ছিলেন, যারা রাজপথে থাকতে পারেন নাই, দল মত নির্বিশেষে তাকে সমর্থন দিয়েছে। এখন উনি তো, তাকে তো ব্যর্থ হতে দেওয়া যাবে না। এখন কিন্তু মানুষের মনে প্রশ্ন আসছে, যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি পেটে মানে টাকা নিয়ে যায় 500 টাকা, অর্থাৎ আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে, ন্যূনতম যারা ইনকাম করে তারা কিন্তু খুব নাবিশ্বাস উঠছে। আইন শৃঙ্খলার যে অবস্থা, এবং বিশেষ করে ওই যেটা বললাম, দৃশ্যমান পদক্ষেপগুলি যদি না দেখা হয়, জানুয়ারির মধ্যে যদি একটা রোডম্যাপ না দেওয়া হয়, তাহলে এই সরকারকে একটা প্রশ্নের মধ্যে পড়তে হবে। অবশ্যই সংস্কার দরকার, আপনি যেটা বললেন, যেটা আমরা বলছি যে সেটা এক বছর, সেই সংস্কারগুলি কি কি হতে পারে। আমি কি একটা আজকে নতুন দুই একটা কথা বলবো, আমার সমালোচক হাবিব ভাই, পলাশ ভাই আছেন, আমি সেই প্রস্তাবটা আমি 1 মিনিটের মধ্যে বলতে চাই। আমার মনে হয় তাহলে এটার উপর আলোচনা হলে, যেমন আজকে অনেকে বলতেছেন, যেমন ধরেন এটা আমি হাবিব ভাই এবং পলাশ ভাইয়ের কাছে বিশেষ করে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এই যে বিএনপির সময় কিন্তু গায়েবী মামলা হয়েছিল, প্রায় লক্ষাধিক মামলা হয়েছিল, 60 লক্ষ আসামি হয়েছিল, কিন্তু বিএনপিকে কিন্তু টলাতে পারে নাই। আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলা হচ্ছে, হ্যাঁ আওয়ামী লীগের মামলা আমরা ভরতে পারি, জেলেই করতে পারে। এই জায়গায় আমার একটা প্রস্তাব আছে, এটা বিবেচনার জন্য আমি অনুরোধ করব। সেটা হলো যে এই যে এদেরকে যে অ্যারেস্ট করে রাষ্ট্রের জন্য যে বোঝা এবং যে ঝামেলা, যারা কালপ্রিট, ধরেন ফ্যাসিস্টের ফার্স্ট হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড থাকে। এখন দেখা গেল যে কিছু কিছু এমপি কিংবা লোয়ার ক্যাটাগরি ধরা হচ্ছে, তাদেরকে জেলে ধরা হচ্ছে, এইভাবে ধরে কিন্তু জেল ভরে যাবে। সেখানে আমার প্রস্তাব হলো যে পাকিস্তান আমলে কিন্তু একটা জিনিস ছিল, যেটা আমরা জানি, যে বন্ড সই করে, যেমন ধরেন কেউ, প্রথম কথা হলো 2024-এর নির্বাচনকে অ্যাবডো করতে হবে। অ্যাবডো মানে এটাকে মানে এই নির্বাচন যারা করেছে তারা আগামী অন্তত একটা নির্বাচন তারা অংশ নিতে পারবে না। সে যারাই যে দলই করে থাকুক, আওয়ামী লীগ, জাতীয় পার্টি যারা করেছে কিংবা 14 দলে যারা করেছে, এরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে এটা হলে কি হবে, আমি যেটা মনে করি যে তাহলে একটা নতুনদের, আজকে যে বৈষম্যহীন একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাচ্ছি, সেখানে নতুনদের একটা আসার সুযোগ হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বন্ড দিয়ে যে অ্যারেস্ট করতেছে, এই যে আমাদের যারা, এদের মধ্য থেকে কেউ যদি ধরেন বন্ড দিয়ে বের হয়, যেটা পাকিস্তানে বলে ছিল যে আমি আর রাজনীতি করব না, কথার কথা বলতেছি, কেউ যদি কোনো, কিংবা তার অন্যায়ভাবে সে যদি ই করে, ট্রুথ কমিশনের মতো করে স্বীকার করে যে হ্যাঁ আমি টাকা করেছি, টাকা ফেরত দিলাম এবং আমাকে করা হোক। যেমন ইয়েতে বিদেশে ব্যাংক কারাপশন হলে কিন্তু সে নিজেকে দেউলিয়া ঘোষণা করে এবং তাকে কোনো ব্যবসা ট্যাবসা করতে দেয় না, তাকে অ্যারেস্ট করে না। তাতে হয় কি, রাষ্ট্রের বোঝাও কমে যায় এবং এই রাজনৈতিক বোঝাও কমে যায়। তো আমি যেটা বলতেছি যে প্রথম কথা হলো যে বন্ড নিয়ে যদি কিছু লোককে আমরা চিন্তা ভাবনা করতে পারি, সংস্কারে আইন করে এদেরকে, যারা মানে টপ 100-200 কলপিট ছাড়া, যাদের যুদ্ধ মানবতা বিরোধী হত্যাকাণ্ডের জন্য বিচার তো হইতে হবে, তাদের ছাড়া কিন্তু বলতেছে, আবার আই রিপিট, সাধারণভাবে যারা আছে এদেরকে বন্ড দিয়ে ছেড়ে দেওয়া যেতে পারে, নাম্বার 1। নাম্বার 2, অ্যাবডো করা যেতে পারে। নাম্বার 2-তে অ্যাবডো করা যেতে পারে তাদেরকে যারা নির্বাচনে অংশ নিয়েছিল। এর মধ্যে ভালো, ওই আমি আর ডামি নির্বাচনে কিছু স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগের সবাই তো আর খারাপ না, আওয়ামী লীগের অনেকেই আছে, যেটা, সুতরাং এই যে আমরা অনেক দলকে নিষিদ্ধ করতে চাচ্ছি, সেই দলকে, ওই যে যেটা বিএনপির পক্ষ থেকে কিন্তু খুব ভালো কথা বলছে আমার সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যে দলকে নিষিদ্ধ করার আমরা কারা, জনগণ করবে। কিন্তু আমি ব্যক্তির উপর
এখানে একটা নিষেধাজ্ঞা থাকতে পারে, একটা আইন হতে পারে যে 2024-এ যারা ইলেকশন করছে তারা করতে পারবে না, এবং সেখানে যারাই আছে এবং সেখানে আর যারা অ্যারেস্ট হচ্ছে এর মধ্য থেকে যদি তারা অঙ্গীকার করে তারা টাকা ফেরত এনে দেয়, যারা লুটেরা, যারা এমপি ইলেকশন করছে যে আমি আর নির্বাচন করবো না, করবো, এইভাবে একটা চিন্তা করা যেতে পারে। তাহলে আমার মনে হয় কি, এই যে যারা নতুন প্রজন্মের, এদেরকে স্পেস করে দেওয়ার সুযোগ হবে। কিংবা বিএনপিরও আজকে হাবিব ভাইয়ের মতো নিবেদিত প্রাণ থেকে আরম্ভ করে যারা আছে, লাস্ট পয়েন্ট আমি এটা বলি, শেষ করে দিচ্ছি, যারা 4 বার এমপি হয়েছে, আবার বলি পলাশ ভাইয়ের দৃষ্টান করছে, 4 বার এমপি হয়েছে, তাদেরকে যেমন বিএনপি বলছে 2বারের বেশি প্রধানমন্ত্রী কেউ হইতে পারবে না। খুব ভালো প্রস্তাব। এটার সাথে লেখেন 4 বার যারা এমপি হয়েছে, তাহলে কি হবে? 14, 18, 24-এ 3টা টার্ম গেল, আরো একটা টার্ম ধরেন। আমি এটা আমার প্রস্তাব, এটাকে সংযোজন বিযোজন হইতে পারে। 4 বার যারা এমপি হয়েছে তারা নির্বাচন করতে পারবে না। তাহলে এই 3টা প্রস্তাব দিয়ে দিলাম, একটা হলো বন্ড, একটা হলো অ্যাবডো, একটা হলো 4 বার যারা নির্বাচন করছে এমপি হয়েছে তারা নির্বাচন করতে পারবে না। এইটা যদি ব্যবস্থা করা যায়, আগামী পার্লামেন্টে আমরা একটা ভালো নির্বাচন তো চাই, আমরা সেই ভালো নির্বাচনে দেখবেন যে সব নতুন মেধা সম্পন্ন ভালো লোকেরা, একটা সুন্দর পার্লামেন্ট হয়েছে, সেই পার্লামেন্টে সেই যে দলই হোক, আমরা তো বিশ্বাস করতে চাই বিএনপি যেহেতু একটা বড় স্টেক হোল্ডার, ন্যাচারালি বিএনপি থেকেও সেখানে নেতৃত্ব, ভালো কোয়ালিটি নেতৃত্ব আসবে, অন্যান্য দল থেকে যারা আসবে তারাও সেই সুযোগটা পাবে। সুতরাং এই নিষিদ্ধের পরিবর্তে যদি আমরা, আমার এই লাস্ট লাইন, আমার নিষিদ্ধের পরিবর্তে যদি আমরা বন্ড, অ্যাবডো এবং 4 বার যারা এমপি আছে তাদেরকে নির্বাচন করতে না দেওয়া, এটা যদি এই সংস্কারটা যদি করা হয়, তাহলে আমরা নির্বাচনটা একটা সুন্দর নির্বাচন হবে। এবং আমার মনে হয় এই পর্যায়ে আমি এইটুকুই বলি,